15 বছর স্বৈরাচারের কইলা বৈশা সকল সুযোগ সুবিধা ভোগ করছে জাতীয় পার্টি। তারাও তো স্বৈরাচারের দোষর নাকি? হাসিনার তো তারা জোট সঙ্গী। কেমন করে বিপ্লবী সরকারের শপথ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে? এ দায় কার? আরেকটা বিষয়, ইন্ডিয়া আর আওয়ামী লীগ হিন্দুদেরকে মাঠে নামাইছে, এইটা বলে যে তাদের উপর নির্যাতন হইতেছে। আপনি একজন হিন্দুর স্ট্যাটাস দেখেন, সে বলতেছে আওয়ামী লীগের নির্দেশে ফুরসাইল গ্রামের পোদ্দার বাড়ি এই মন্দিরে বোম ফুটাইছে। এই সাহেব দেখান কারা এটা করছে এবং সে কি বলে, যাকে ধরছে সে কি বলতেছে। আমরা 3 জন ছিলাম, মাসুদ খানে পাঠাইছে। কোন টাকা অফার করছিল না, আমরা তো তার কথা আর কি ফুটাইছি। কোন জায়গায় ফুটাইতে বলছে? মন্দিরের সামনে ফুটাইছি। কোন এলাকায়? ফুরসাইল। কে ফুটাইতে বলছিল? কে? মাসুদ। আপনি কি নেতা? উনি বোম ফুটাইতে বলছে মন্দিরে? বোম মারতে অর্ডার দিছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কটা বোম মারছে? আমাদের 2টা বোম ছিল। 2টা বোম দিছিল? কি নিয়ে আইছিল? না, আমাদের বোমই ছিল। সাথে কি নিয়েছিল? বাইক নিয়েছিল? না, সাথে একটা বাইক ছিল। কে কে ছিল সাথে? সাথে কে কে ছিল? ছিলাম। 3 জন। নাম কি? সৌমিক, তুহিন আর আমি। ওকে। আচ্ছা, তোমাদের কোনো টাকা কি বলে নিছে? কি বলে নিছে তোমাদের? তোমাদের কি বলে ওখানে নিছে? কি বলে দিছে এটা বলো। আমরা বোম ফুটাইতে বলছি আর কি ফুটাইছি। কইছে এটা বন্ধ করে টাকা পয়সা দিছে? টাকা পয়সা দিছে কেন? না, সে বিষয়ে তুমি কিছু জানো? না না, ওটা জানি না। তোমার মাল্লা কেন? তোমার স্বার্থ কি? এইগুলা ইন্ডিয়ান মিডিয়া ছড়াইতেছে। এই যে দেখেন 20টা গুজব তারা আইডেন্টিফাই করছে। দেখেন কিরকম গুজব। এই যে সাহেব একটা একটা কইরা দেখান। হ্যাঁ, দেখেন কিরকম ফলস গুজব এই সমস্ত গদি মিডিয়া ছড়াই দিছে টুইটারে। ইন্ডিয়ারে বলতেছি, নিজের দেশে সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে বিচলিত হন, বাংলাদেশ নিয়ে বিচলিত হইয়েন না। এমনিতে তো আমসালা দুইটাই গেছে। বাংলাদেশের সাথে সম্পর্ক আরো নষ্ট করতে না চাইলে থামেন এইবার। বাংলাদেশের হিন্দুদের নিজের রাজনৈতিক কৌশল বাস্তবায়নে ঘুঁটি বানাইবেন না। পাশারসা আমরা কিন্তু তুলে দেবো একেবারে। আওয়ামী লীগ নেতারা 300 দুষ্কৃতিকারীদের ভাড়া করছে ডাকাতি করার জন্য, ঢাকা এসে ডাকাতি করতেছে, অবিশ্বাস্য। তো হিন্দু ভাইরা একটু শুনেন, হাসিনার শাসনকে ফিরে আনার জন্য হিন্দু নির্যাতনের কাঠ খেলবেন না। এই অস্থির সময় দুর্বৃত্তরা সুযোগ নেয়। আওয়ামী লীগের মুসলমান নেতারা মাইর খায় নাই, বিভৎসভাবে মার খাইছে, মারা গেছে, বাড়ি ঘর দূর পুরাই দিছে, দেয় নাই? কত বড় বড় নেতাদের বাড়ি ঘর, শেখ মুজিবের 32 নম্বর পুরাই দিছে। আমি বলছি কোথায় কোথায় যোগাযোগ করতে হবে নিরাপত্তার জন্য। আপনাদের বাসস্থান মন্দির পাহারা দেওয়া হয়েছে না? হয়েছে তো, আরো হবে। কিন্তু এটাকে ইস্যু বানায় বিপ্লব বানচালের চেষ্টা করবেন না, আপনাদের দোহাই লাগে। এইটা আনম্যানেজেবল পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু আপনাদের সাবধান করে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি। বাসায় ফিরে স্থানীয় দরকার হলে হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করেন, তারা আন্তরিকতার সাথে আপনাদের রক্ষা করছে। স্পেসিফিক কোথাও নিরাপত্তা প্রয়োজন হলে আমাকে জানান, আমি আমার সীমিত সামর্থ্য নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো। গোবিন্দ পরমাণু তো হিন্দুদেরই নেতা না, সে বলছে যে একটা ঘটনাও সাম্প্রদায়িক না। তারা আক্রান্ত হয়েছে কারণ তারা আওয়ামী লীগ করতো। এখন ধরেন পঙ্কজ দেবনাথ যদি ডলা খায়, তাই তো বলতে পারেন না সে যে হিন্দু জন্য ডলা খাইছে। আওয়ামী লীগ যে নির্যাতন চালাইছে গত 15 বছর সারা বাংলাদেশের মানুষের উপরে, সেটার একটা প্রতিক্রিয়া হবে না? হবে তো। পঙ্কজ দেবনাথ ডলা খায় কারণ সে আওয়ামী লীগ, এইটার জন্য না যে সে হিন্দু। এটা হিন্দু মুসলমান উভয়ের ক্ষেত্রেই হবে। আপনি হিন্দু পরিচয় নিয়ে সুরক্ষা চান কেন? আপনি তো স্বার্থপর কেন? আওয়ামী লীগ করে যে মুসলমান, সে কি পরিচয়ে সুরক্ষা পাবে? তার বাড়ি ঘর দূর গেছে না? আওয়ামী লীগের কোন নেতার বাড়ি অক্ষত আছে আমাকে বলেন তো? জেলা পর্যায়ের নেতা বাড়ি পর্যন্ত অক্ষত নাই। আরে শেখ মুজিবের 32 নম্বর ধ্বংস হয়ে গেছে, হাসিনার গণভবন ধ্বংস হয়ে গেছে। তো হাসিনার পতন হয়েছে তো, তাই না? হাসিনা পতনের পরেও যে আপনারা বাংলাদেশের হিন্দুরা শান্তিপ্রিয়ভাবে বাধাহীনভাবে ব্যাপক জমায়েত এবং মিছিল করতে পারছেন বিভিন্ন জেলায় কোন ধরনের বাধা ছাড়া, তাতে কি প্রমাণ হয় না যে আপনারা ভালো আছেন? আপনার নেত্রী হাসিনা আমাদের করতে দিছে? দেয় নাই তো। ফাইনালি গোপালগঞ্জে আর্মির উপরে হামলা করছে গোপালীরা। এটা নিয়ে একটু আলাপ করি। এই একটা জায়গায় আছে হাসিনার হয়ে গুন্ডামি করার জন্য অবশিষ্ট। মানে এই যে ব্রুট ফোর্স, এটা অ্যাপ্লাই না করে সহজেই গোপালী ঝামেলা ট্যাকেল করা যায়। এই কৌশল সব জায়গাতেই প্রয়োগ করতে পারবেন। গোপালগঞ্জের সাপ্লাই চেইন এটা কেটে দেবেন। সেনাবাহিনীকে বলতেছে, এটা খুব সিম্পল মিলিটারি স্ট্র্যাটেজি। সরকারি কর্মচারীদের উইথড্র করেন, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করেন, গ্যাসের লাইন থাকলে বিচ্ছিন্ন করেন, পানি সরবরাহ হবে না, গ্রামের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দেন, রেডিওতে শান্তিপ্রিয় জনগণকে শহর ত্যাগ করতে বলেন, মাইক্রোফোনে বলেন, দরকার হলে লিফলেট ছাড়েন, তারপরে অভিযান চালান, বিনা রক্তপাতে ঠান্ডা হয়ে যাবে। হাসিনা এবং জয়ের এই শয়তানি বন্ধ করতে হবে। কি কৌশলে আসেন এটা আলাপ করি। ভারতকে, হাসিনাকে বহিষ্কার করতে হবে।
একজন গণহত্যাকারীকে ভারত আশ্রয় দিতে পারবে না। ভারতের সাথে আমাদের আরো অনেক ফয়সালা আছে। ভারতকে বলতে হবে ঢাকার হাইকোর্টের সামনে থেকে অপহৃত সুখরঞ্জন মালিক কিভাবে ভারতের জেলে যায়, বিএনপি নেতা সালাউদ্দিন কিভাবে ঢাকা থেকে গুম হয়ে সিমলায় আবিষ্কৃত হয়। সরকারকে কূটনৈতিক চ্যানেলে এই প্রশ্ন ছুড়ে দিতে হবে ভারতকে শান্তিতে থাকতে দিবেন না। ভারতকে শান্তিতে থাকতে দিবেন তো সে শয়তানি কন্টিনিউ করবে। জাতিসংঘে অভিযোগ দিতে হবে বাংলাদেশের রাজনীতিতে কেন হস্তক্ষেপ করছে ভারত, প্রমাণ আছে তো। ভারতের সাথে সমস্ত চুক্তি প্রকাশিত করতে হবে, যে চুক্তিগুলো বাতিলযোগ্য সেই যেগুলো অবিলম্বে বাতিল করার জন্য সরকারকে ব্যবস্থা নিতে হবে। জব পারমিট ছাড়া যারা বাংলাদেশে কাজ করতেছে ভারতীয়, তাদেরকে গ্রেফতার করতে হবে। এভার কেয়ার সহ যে সমস্ত হাসপাতালে ইন্ডিয়ান ডাক্তার আছে তাদেরকে তাড়াইতে হবে এবং গ্রেফতার করতে হবে, কারণ তারা আইন ভাঙছে। আইন কিভাবে ভাঙছে আসেন বলে দিচ্ছি। বাংলাদেশের আইন অনুসারে বিদেশি ডাক্তার টেম্পোরারি রেজিস্ট্রেশন পায়, কিন্তু রোগী দেখতে পারবে না। একটা ক্ষেত্রে পারবে, যদি স্থানীয় ডাক্তারকে প্রশিক্ষণ দেয়। এরা প্রশিক্ষণের কথা বলে ধুমসে রোগী দেখতেছে, এটা তো কোনো প্রশিক্ষণ দিচ্ছে না, তাই না? বসে রোগী দেখতেছে, এটা পারে না, এটা আইন বিরুদ্ধ কাজ। এই আইন বিরুদ্ধ কাজ করার জন্য এদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। হাসিনারে শান্তিতে থাকতে দিচ্ছেন জন্য সে শয়তানি করতেছে। হাসিনার বিরুদ্ধে আইসিসিতে আয়নাঘর নিয়ে এখনই মামলা করেন, আর এই আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানায়। বাংলাদেশের কোনো ইনস্টিটিউট নাই এটা তদন্ত করতে পারে। আরে পুলিশ, ও তো ভয়ে আসতেছে না, ও কি করবে? আর এই জুডিশিয়ারি দেখছেন কি অবস্থা, সব ঠান্ডা হয়ে যাবে। জাতিসংঘকে আহ্বান জানান, জাতিসংঘ যখন এটা তদন্ত করতে আসবে, হাসিনা নাশকতার নির্দেশ না দিয়ে আবার গর্তে ঢুকবে। ইন্ডিয়ার হাসিনাকে দৌড়ের উপরে রাখেন, বাংলাদেশ ঠান্ডা থাকবে, বিপ্লব রক্ষা পাবে। প্রতি বিপ্লব করা একদম হান্ডায় দেওয়া হবে। যারা হাসিনার শাসন ফিরে আনার মিশনে আছেন তাদের সাবধান করে দিয়ে বলতে চাই, প্রতি বিপ্লব ঘটানোর মতো সক্ষমতা আপনাদের নাই। সরকার হাতে ছিল, হাসিনা দেশে ছিল, ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, অস্ত্রপাতি ছিল, তাই পারেন নাই। ছাত্র জনতা প্রতি বিপ্লব রুখে দিবে, তবে অনেক রক্তপাত হবে। এই রক্তপাত যদি এড়াইতে চান তাইলে এই অপচেষ্টা বন্ধ করেন। আমি আগের এপিসোডে বলছি যে এই বিপ্লবের স্টেক হোল্ডারদের কথা শুনতেছে না সরকার যারা গঠন করছে। আপনারা মনে করছেন আপনারাই একমাত্র বেশি বুঝেন, আর কেউ বুঝে না। এই আত্মম্ভরিতায় আজকের আপনাদের জুডিশিয়াল কুয়ের মুখে দাঁড় করাইছিল। আমি জনগণকে আহ্বান জানাবো, ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের কার্যকলাপের প্রতি কড়া নজর রাখেন। কোন পাবলিক হিয়ারিং প্রকাশ্য জনগণের মধ্যে যাচাই বাছাই ছাড়া বিপ্লবের অংশীজন, সমর্থক এবং অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ যারা অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক বৈধতা এবং ন্যায্যতা সরবরাহ করছেন তাদের সকলের সাথে পরামর্শ করে আপিল বিভাগের নতুন বিচারপতিদের নিয়োগ করেন। এর অন্যথা করলে বৈধতার সংকটে পড়বেন এবং গণ অভ্যুত্থানের মিত্র পক্ষসমূহের মধ্যে বিভক্তির দায়ে অভিযুক্ত হবেন। ইন্ডিয়ার বসানো পতিত সরকারের রাষ্ট্রপতি এবং সেনা নেতৃত্বের বশ্যতা স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালনার পথে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঠেলে দিচ্ছেন তাদেরকে কোণঠাসা করে ফেলেন। আশা করি বিচার বিভাগ নিয়ন্ত্রণকারী দস্যুদের আজকের কুপ্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর আপনাদের হুঁশ ফিরবে, সজাগ এবং সচেতন হবেন। যারা রাস্তায় আছেন, গণ অভ্যুত্থানকারী সংস্থার কেন্দ্রে যারা নীতি নির্ধারণ, কৌশল প্রণয়ন এবং সমন্বয় করতেছেন তাদের বলবো, আপাতত বিজয়ের আনন্দে আত্মহারা না হইয়া দ্রুত রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে তা মোকাবেলার কাজে মনোযোগী হন। প্রতি বিপ্লব ঠেকানোই এখনকার প্রথম কাজ। আমি আগের ভিডিওতে বলছি দেশে এখন কোনো বিরোধী দল নাই, সুতরাং আমরা যারা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখছি তারাই বিরোধী দলের কাজটা করব। এটা আমরা করব কয়েকটা জরুরি কারণে। কি কি কারণে? প্রথমত, এই সরকার একটা অত্যন্ত ক্রিটিক্যাল সময় দেশের শাসনভার গ্রহণ করছে। এই সরকারের সাফল্যের উপর নির্ভর করতেছে আমরা আমাদের বিজয় ধরে রাখতে পারবো কি পারবো না, নাকি আমাদের দ্বিতীয়বারের স্বাধীনতা অব্যাহত হয়ে যাবে। সুতরাং এই সরকারকে গঠনমূলকভাবে সমালোচনা করা, সহায়তা করা আমাদের কর্তব্য। দ্বিতীয়ত, এই সরকার যে প্রক্রিয়া গঠিত হয়েছে এবং এতে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাতে এর সাথে সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে অর্জিত আমাদের এই ঐতিহাসিক বিপ্লবের যে স্পিরিট তা আগামী দিনগুলোতে সঠিকভাবে বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে আমার গভীর সন্দেহ আছে। তাই এই সরকারকে লাইনে রাখার কাজটাও বিপ্লবীদেরকেই করতে হবে। তৃতীয়ত, এই সরকারের 16 জন উপদেষ্টার মধ্যে 12 জনের সরকার পরিচালনার কোনো দৃশ্যমান যোগ্যতা এবং অভিজ্ঞতা নাই। এরা নিশ্চিতভাবে মেস আপ করবেন। তাদের ভুল এবং ব্যর্থতা নির্দেশ করা একটা অতি গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের মিডিয়া যদি বিশ্বাসযোগ্য হতো তাহলে এই কাজটা তারাই করতে পারতেন, কিন্তু ফ্যাসিস্ট আমলে আমরা আমাদের মিডিয়ার যে দাসসুলভ এবং অনেক ক্ষেত্রে গণবিরোধী ভূমিকা দেখছি তাতে এদের উপরে বিন্দুমাত্র আস্থা রাখা যায় না। তাছাড়া এই মিডিয়া হাউসগুলোর মালিকেরা প্রায় সব ক্ষেত্রে পলাতক গণখনি হাসিনার অনুগ্রহপ্রাপ্ত চরম অসৎ, দুর্নীতিগ্রস্ত, লুটেরা ব্যবসায়িক গোষ্ঠী। এরা সুযোগ পেলে বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করবে। চতুর্থত, এই সরকার ভুল করলে বা ব্যর্থ হলে
পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং তার ভারতীয় পৃষ্ঠপোষকেরা তার পুরো সুযোগ নিয়ে আবার ঢুকে পড়ার চেষ্টা করবে। ইতিমধ্যে ভারত সরকার ইউনূস সরকারের প্রতি গভীর নেতিবাচক মনোভাব দেখাইছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসেন নাই। ভারতের মিডিয়াতে আমাদের দ্বিতীয় স্বাধীনতা নিয়ে ব্যাপক নেতিবাচক এবং উস্কানিমূলক প্রচার চালানো হচ্ছে। আমি এই প্রসঙ্গে আবার পরে আসবো। সুতরাং ভারত যে তার হারানো উপনিবেশ ফিরে পাওয়ার জন্য সুযোগের অপেক্ষায় আছে তা আমরা ইতিমধ্যেই ভালোভাবে উপলব্ধি করতে পারছি। এই পরাজিত শক্তি হাসিনা এবং তার প্রভু ভারত যাতে এদেশের রাজনীতি এবং শাসনে কোনোভাবে পুনঃপ্রবেশ করতে না পারে সেই জন্য সরকারের সমালোচনার স্পেসটা আমাদের দখলেই রাখতে হবে। পঞ্চমত, গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তির প্রতিষ্ঠার জন্য সরকারের গঠনমূলক সমালোচনার একটা সুস্থ ধারা তৈরি করা অত্যন্ত জরুরি। সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এই সমালোচনা হতে হবে নির্মমভাবে সত্য এবং বস্তুনিষ্ঠ।